কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা গতকালের পত্রিকার একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে এত উচ্ছ্বাস কেন? লিখেছেন আলতাফ পারভেজ। সামহাও আমি ওনাকে মিস করে গেছি। এবং হচ্ছে আপনার আলতাফ পারভেজ একজন গবেষক, আর ডিটেলস কিছু নাই উনি কিসের গবেষক। তো আমি যেহেতু ওনাকে পার্সোনালি চিনি না, হয়তো আমারই ইস্যু আর কি। যাকে দেখেন, আজকে ওনার আর্টিকেলটার সাথে আমরা পুরা আপনার মিডল ইস্ট ফুল ইস্যুটা নিয়ে আলোচনা করব। যদিও এই আর্টিকেলে আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কোনো আলোচনা করা হয় না, এখানে মূলত হচ্ছে অভ্যন্তরীণ যে অবস্থা। গতকাল আমি হচ্ছে ফেসবুকে একটা আর্টিকেল ছোটো করে পোস্ট করছিলাম আর কি। তো সেখানে দেখিয়েছিলাম যে এই চুক্তি তখনই কার্যকর হবে যখন পাকিস্তান মোটামুটি একটা বেটার পজিশনে থাকবে, যেটা আসলে পাকিস্তানের জন্য চাওয়া খুবই টাফ, কারণ পাকিস্তান নিজেই নিজেকে ড্যামেজ করতে পছন্দ করে। আর যাই হোক, আপনারা জানেন যে সৌদি আরবের সাথে আপনার পাকিস্তান একটা ডিল করেছে, সেটা হচ্ছে আপনার একটা ন্যাটোর আর্টিকেল 5-এর মতো। তো এটা নিয়ে একটা আর্টিকেল লিখলাম এবং বিশেষ পরীক্ষার আগের দিন, পরদিন দেখি 47 পিলিতে চলে আসছে এটা। যাই হোক, এই যে আপনার আর্টিকেল 5-এ হচ্ছে আপনার কালেকটিভ সিকিউরিটি, যেটা যে একজন আক্রান্ত হলে বাকি সবাই আক্রান্ত হয়েছে ধরে নেওয়া হবে। সেম ইস্যুতে হচ্ছে সৌদি এবং পাকিস্তান একটা সামরিক চুক্তি করে। তো এখন মজার ব্যাপারটা হচ্ছে আপনার আরব সিকিউরিটি গ্রুপ বা আরব সিকিউরিটি ফোর্স নামে হচ্ছে একটা প্রপোজাল দেয় মিশর, যদিও সেটা ইউএই এবং আপনার ওমান এটাকে রিজেক্ট করে দেয়। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে সৌদি আরব মূলত চাচ্ছে না এটা, কারণ এই যে ট্রিটিটা করতে যাচ্ছে সেটা লিড দিচ্ছে আপনার তুরস্ক। তো অ্যাজ ইন আরব বিশ্বের বেলায় যেটা হয় আর কি, যে ওরা যতটা বেশি ইসরায়েল এবং হচ্ছে আপনার ইউএসকে ট্রাস্ট করতে পারে, তত বেশি ট্রাস্ট হচ্ছে ওরা তাই তুরস্ক কিংবা হচ্ছে আপনার ইরানকে করতে পারে না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে এটা। যাই হোক, ইউএই সেই আপনার জয়েন্ট সিকিউরিটি ফোর্স বা আরব সিকিউরিটি ফোর্সকে ক্যান্সেল করে দিয়ে তারা হচ্ছে এখন সৌদিকে পুশ করতেছে, সৌদি যাতে আপনার ইউএইকে সে পাকিস্তানের সাথে ডিলে ঢুকায় আর কি। এই ডিলটা নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা নিয়ে ঢুকায়। তো এখানে আসলে প্রতিরক্ষা চুক্তি নিয়ে ডিটেলস কিছু আলোচনা করার নাই। বোঝা যাচ্ছে উনি হচ্ছেন অত বেশি আলতাফ পারভেজ, উনি সম্ভবত আপনার এনজিও কিংবা হচ্ছে আপনার একটা সামাজিক ইস্যু নিয়ে লেখালেখি করেন বা গবেষক আর কি। ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে হয়তো অত কম খুব একটা কিছু আনেন না এখানে। আর তাছাড়া হচ্ছে প্রতিরক্ষা চুক্তিতে ডিটেলস প্রকাশ করা না, তবে আমরা একটু জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার সৌদি পাকিস্তান একটা প্রতিরক্ষা চুক্তি করেছে, যেখানে বলা আছে যে যদি কোনো একটা দেশ আক্রান্ত হয় অপর একটা দেশ আক্রান্ত হয়েছে বলে ধরে নিয়ে রিয়্যাক্ট করবে। আগে আমরা এটা একটু পড়ি, এরপরে আমরা গিয়ে আরও ডিটেলস আমরা আলোচনা করব। দেখেন, কাতারে ইসরায়েলে বিমান হামলার 8 দিন পর পাকিস্তান এবং সৌদি আরব সরকার একই প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে। উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা ছাড়াও এই চুক্তি নিশ্চয়ই আঞ্চলিক অনেক তাৎপর্য আছে এবং বাংলাদেশে হচ্ছে এটা অনেক বেশি উদ্দীপনা দেখা গেছে। তো এটা নিয়ে উনি লিখেছেন, এসব মতামতের মধ্যে বিস্ময়কর যেটা দেখা গেল সেটা হলো নিরাপত্তাকে কেবল সামরিক দিক থেকে দেখা হয়। আচ্ছা, এখন আমরা যারা হচ্ছে ধরেন পড়াশোনা করেন নিরাপত্তাকে আপনার আপনার শুধু সামরিক দিক থেকে দেখা হয়, আপনার ব্যাপারটা আসলে এমন না। তো এখানে ওনার একটা ঘাটতি আছে। তো সামরিক হচ্ছে আপনার 2-3 ক্যাটাগরির হচ্ছে নিরাপত্তা আছে। একটা হচ্ছে আপনার ট্রেডিশনাল সিকিউরিটি, যেটা হচ্ছে আপনার সামরিক নিরাপত্তা। এরপরে হচ্ছে মানব নিরাপত্তা একটা আছে। তো মানব নিরাপত্তা হচ্ছে কোনটা? মানব নিরাপত্তা হচ্ছে আপনার সিকিউরিটি অফ লাইফ, জীবনের লাইফ, ওয়েলথ, ঠিক আছে, সিকিউরিটি, হিউম্যান সিকিউরিটি, লাইফ, ওয়েলথ অ্যান্ড ডিগনিটি, ঠিক আছে, লাইফ, ওয়েলথ অ্যান্ড ডিগনিটি। এটা হচ্ছে আপনার বিখ্যাত আপনার সম্ভবত চার্চিলের একটা লাইন, রুজভেল্টের একটা লাইন আমি কোট করলাম আর কি, যে হিউম্যান সিকিউরিটি ইজ দ্য সিকিউরিটি অফ লাইফ, ওয়েলথ অ্যান্ড ডিগনিটি। তো এখানে আপনার হিউম্যান সিকিউরিটি, তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পারভেজ সাহেব তিনি এখানে হিউম্যান সিকিউরিটি নিয়ে লেখার ট্রাই করছে আর কি। তো আপনার এখন দেখেন, এখানে আপনার কে সামরিক সহায়তা দিতে সক্ষম। পাকিস্তানের বিশ্বের 5ম বৃহত্তম জনবহুল দেশ, প্রায় 25 কোটি ছাড়িয়ে 26 কোটি ছুঁয়েছে। আপনার কম বেশি 6 লাখ প্রতিরক্ষা খাতে নিয়োজিত আছে, কম বেশি 6 লাখের মতো জওয়ান বা আপনার পার্সোনেল। আর হচ্ছে গতবার বাজেটের চেয়ে 20% বাড়িয়েছে তাদের সামরিক ব্যয়। আপনার সেটি এখন $9 বিলিয়ন। তাদের হাতে 1.5 শতাধিক পারমাণবিক বোমাও আছে। হ্যাঁ, $9 বিলিয়ন কিন্তু প্রচুর বড় একটা আপনার ইনভেস্টমেন্ট, খারাপ না অত বেশি।
যে তাদের 1,500-1,500-র মতো হচ্ছে পারমাণবিক বোমা আছে, যে 9 দেশ পারমাণবিক বোমা থাকার কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তাদের মধ্যে পাকিস্তানও রয়েছে। দেখেন, আপনার পারমাণবিক বোমা শত্রু থেকে নিজের নিরাপত্তা দেয় বলে কথিত আছে, তারপরেও পাকিস্তান শাসক গোষ্ঠী মনে করে ভারতের দিক থেকে তাদের জন্য বিশ্বাসযোগ্য নিরাপত্তার হুমকি আছে। 8 দশকের কম সময়ের মধ্যে উভয় দেশ 4 দফা বড় যুদ্ধে লিপ্ত হয়েছে। একই রকম যুদ্ধের সংখ্যা ভবিষ্যতে উড়িয়ে দেওয়া যায় না। প্রশ্ন হলো, ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে সৌদি আরব কীভাবে হচ্ছে সহায়তা দিতে পারবে। প্রথমত একটু দেখেন যে পারমাণবিক বোমা থাকলে যে আপনি পৃথিবীর সবচেয়ে সিকিউর, ব্যাপারটা আসলে এমন না। সো এটা রাইটারের মতো চিন্তা করার কোনো সুযোগ নাই। যেমন ধরুন হচ্ছে আপনি চাইলে কিন্তু পারমাণবিক বোমা মেরে যেতে পারবেন না। হ্যাঁ, আপনি যে যুদ্ধগুলো, যেমন ধরুন হচ্ছে আপনার চীনও কিন্তু আপনার আপনার সাম্প্রতিক সময়ে যুদ্ধ করছে কার সাথে বলেন? চীন সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যুদ্ধে জড়াইছে অনেকবার। এই ক্ষেত্রে দেখেন চীনেরও বোমা আছে, ভারতেরও বোমা আছে, তার মানে কি দুইজন যুদ্ধ করে নাই? আবার দেখেন রাশিয়ারও পারমাণবিক বোমা আছে, আবার হচ্ছে আপনার ইউক্রেনে কোনো বোমা নাই, তার মানে কি রাশিয়া ইউক্রেনকে একদম বোমা মেরে ধ্বংস করে দিয়েছে? সো বোমা থাকলেই যে কোনো নিরাপত্তা আশঙ্কার সৃষ্টি হবে না, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার স্কেল। এখানে আমরা একটু সামনে আরেকটা পয়েন্ট নিয়ে আসবো, আমরা আগে ওনার পয়েন্টটা শেষ করি। দেখেন যে দেখেন ভারতের বিজেপির আমলে আপনার পাকিস্তানের মুসলমানদের করুণ অবস্থার মধ্যে নরেন্দ্র মোদীকে সৌদি সরকার সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়েছিল। কেবল গত বছর সৌদি আরব ভারত থেকে $225 মিলিয়ন অস্ত্র কিনেছে। দেশটিতে ভারতীয় আছেন প্রায় 27 লাখের মতো। এখানে যেটা উনি পুশ করার ট্রাই করতেছে যে ভারত যেহেতু হচ্ছে আপনার সৌদির সাথে ভালো সম্পর্ক আছে, আবার আপনার সৌদি পাকিস্তানের সাথে একটা ডিল করতেছে, মানে এখানে উনি এই ব্যাপারটা এখানে ফোকাস করতে যাচ্ছেন আর কি। যে অন্যদিকে বহুকাল ধরে সৌদি আরবের সামরিক জনবলকে পাকিস্তান নিজেই প্রশিক্ষণ দেয়। মূলত হচ্ছে আপনার সামরিক বাহিনীর দক্ষতা এবং আকারে সৌদি আরবের চেয়ে তারা অনেক বেশি এগিয়ে। মানে পাকিস্তান ইয়েমেনের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে পাকিস্তান সহ অনেক শক্তির বিরুদ্ধে আপনার শক্তির সহযোগিতা সত্ত্বেও সৌদিরা সিদ্ধান্ত সুযোগ জয় পায় নাই, কিন্তু চাইলে সামরিক বাজেটে সৌদি আরব পাকিস্তানকে সহায়তা দিতে পারে। দেখেন, আপনি আপনি একে সামরিক জয় দিয়ে আসলে আপনি সামরিক সক্ষমতা বিচার করতে পারবেন না। যেমন দেখেন ইউএসের সামরিক আপনার সক্ষমতা খুবই বেশি, ঠিক না, আপনার আফগানিস্তানের তুলনায়। কিন্তু ইউএসএ গত 20 বছর যুদ্ধ করে কিন্তু আফগানিস্তান থেকে চলে যাওয়া লাগছে এবং তারা জিততে পারে নাই। কিংবা ধরেন হচ্ছে আপনার ভিয়েতনাম যুদ্ধেও কিন্তু আপনার আপনার ইউএসএ হেরে গেছে। ঠিক আছে, সো এগুলো আসলে আমার মনে হচ্ছে এসব ব্যাপারে আপনার আরও চিন্তা ভাবনা করার সুযোগ আছে। রাইটারের থটের বাইরে গিয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। স্টিল উনি একটা ভালো কিছু পয়েন্ট নিয়ে আসে দেখে আমরা আলোচনা করতেছি এটা। যাক, দেখি আমরা এর বাইরে চুক্তি বরং ভবিষ্যতে সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের বাড়তি ভূমিকার ইঙ্গিত দেয়। স্বাভাবিকভাবে যে আরব দেশগুলো ইসরায়েলের লাগামহীন আগ্রাসনের মুখে পারমাণবিক শক্তি ধর একই দেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করে সৌদি আরবের ভরসার পরিসর কিছুটা বাড়ছে। তবে এখানে ইসরায়েলের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও ইসরায়েলের সাথে পাকিস্তানের সম্পর্ক আসলে ভালোই না। এটা হয়তো আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আপনার যে যে সিকিউরিটি কাউন্সিল, ইউএন সিকিউরিটি কাউন্সিল হচ্ছে পাকিস্তান খুবই বাজেভাবে অ্যাটাক করছে ইসরায়েলকে, এবং ইসরায়েল কিন্তু সরি বলতে বাধ্য হয়েছে। এবং পাকিস্তান কিন্তু সরাসরি ইসরায়েলকে আপনার ক্রিটিসাইজ করে। এর পাশাপাশি হচ্ছে পাকিস্তানের শত্রু দেশ ইন্ডিয়া কিন্তু ইসরায়েলের ভালো ফ্রেন্ড, সেদিক দিয়ে হচ্ছে ইসরায়েলকে কোনোভাবেই পাকিস্তান নেয় না। সো পাকিস্তান এই ঝুঁকিটা আসলে নিচ্ছে, তারা জানে যে তাদের এই ঝুঁকির মধ্যে পড়ে না, এটাকে ফ্যাক্ট। প্রশ্ন হলো পাকিস্তান মধ্যপ্রাচ্যে সেরকম ভূমিকা রাখবে কিনা। সেক্ষেত্রে দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো এই চুক্তি কেবল সৌদি এবং মধ্যপ্রাচ্যের স্বার্থে। আচ্ছা, যদিও প্রশ্নগুলোর উত্তর তিনি দেন নাই, এটা আমি দিব, সমস্যা নাই। পাকিস্তানের প্রতিরক্ষা সংকট কোথায়? এখানে যেটা বলার ট্রাই করা হচ্ছে যে পাকিস্তানের হচ্ছে ডোমেস্টিকভাবে খুবই খারাপ অবস্থা। তাদের দুইটা অঞ্চল এখনও খুবই ঝামেলার মধ্যে আছে, একটা হচ্ছে বালুচ, অপরটা তেহরিকি তালেবান। এই দুইটার বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে মোটামুটি গত 1 বছরে আপনার 52,775টা অভিযান চালাইতে হয়েছে, যেখানে আপনার অ্যারাউন্ড আপনার 1,000-এর মতো 925 জনের মতো উগ্রবাদী মারা গেছে বা মার্ডার হয়েছে। এই দুই প্রতিপক্ষকে সহায়তার জন্য পাকিস্তান সরকার যথাক্রমে আফগান, তালেবান, ভারত সরকারকে হচ্ছে কী করতেছে, মদত দিচ্ছে বলে অভিযোগ করতেছে। তার মানে এখানে হচ্ছে আফগানিস্তান এবং ভারতকে বন্ধু মনে করা হচ্ছে না। ভারতের বন্ধুত্ব খারাপ হলেও আপনার আফগানিস্তানের সাথে কিন্তু পাকিস্তানের রিলেশনটা এখন একটু ভালো হচ্ছে, আপনারা হয়তো রিসেন্ট টাইমে ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছেন আর কি।
যাক তাহলে বালুচরা আপনার হচ্ছে বালুচরা হচ্ছে আপনার লড়ছে স্বায়ত্তশাসনের জন্য, আর টিটিপি লড়ছে তাদের অঞ্চলে শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য, যেটা হচ্ছে পাকিস্তান যথেষ্ট পরিমাণে একটা আপনার জনপ্রিয়তা বাড়ছে। দেখেন উভয় অঞ্চল প্রায় অঘোষিত সামরিক শাসন চলছে, কিন্তু সমস্যার তীব্রতা কমিয়ে আনার উল্লেখযোগ্য সফলতা যে নাই তা বিগত মাসগুলোতে অভিযানে আপনার দেখা গেছে। এবং হচ্ছে অভ্যন্তরীণ এরকম জনসন্তোষ কী ধরনের প্রতিরক্ষা স্বপ্ন সৃষ্টি করতে পারে পাকিস্তানে প্রায় তা আপনার 54 বছর আগে দেখা গেছে, মানে হচ্ছে বাংলাদেশটি ভাগ হয়ে যাওয়া। এখানে যদিও সরাসরি এটা আনে নাই, আমার আর্টিকেলটা দেখে মনে হয়েছে উনি হয়তো লিখতে চায় নাই বা লিখতে চায়ও বাদ দিয়ে গেছে। তো এখানে যেটা বলা ট্রাই করা হচ্ছে হয়তো পাকিস্তানের একটা আবার একটা আপনার সেপারেশন ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, যাই হোক। তো এখানে আপনার আরেকটা যে পয়েন্টটা নিয়ে আসছে উনি, যে আপনার বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এখানে হচ্ছে জনরসের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে। আপনার দুর্নীতি আছে, স্বজনপ্রীতি আছে, এছাড়া হচ্ছে অতি বন্যা, কিছু প্রাকৃতিক দুর্যোগের কথা নিয়ে আসা হয়েছে। যে আপনার সেপ্টেম্বরে অতি বন্যার 1000 মানুষ মারা গেছে পাকিস্তানে। তারপরে হচ্ছে বাংলাদেশে হচ্ছে আপনার ডোমেস্টিক যেই আপনার যেটা বলা হয় কি, আপনার ওয়ার্ডটা হচ্ছে মানে বাস্তুচ্যুতি আপনার যে সংখ্যা সেটা খুবই হাই, এবং হচ্ছে ওয়ার্ল্ডে হচ্ছে বাংলাদেশ 5 নম্বরে আছে, ওয়ার্ল্ডে 5 নম্বরে আছে। এছাড়া হচ্ছে প্রতিদিন বাংলাদেশে আপনার নিম্নভূমি অঞ্চল থেকে বিভিন্ন কারণে প্রায় 2000-এর মতো মানুষ রাজধানী ঢাকায় মুভ করে। তো এটাও বাংলাদেশের জন্য অন্যতম বড় একটা সমস্যা, এবং দারিদ্রতা হচ্ছে 28% ছুঁয়েছে বাংলাদেশে। পাকিস্তানের সেই সংখ্যাটা 44% ওয়ার্ল্ড ব্যাংকের মতে। তবে তারা স্বীকার করে 20 থেকে 22%, যেটাও 22% হইলেও সেটা প্রায় 5 কোটির মতো। সো এত কিছু নিয়ে পাকিস্তান আসলে কতটুকু ফাইট করতে পারবে সেটা নিয়ে হচ্ছে একটা সংশয় রয়ে যায় আর কি। যাই হোক, এখন আমি আর একটু এক্সটেন্ড করি আলোচনাটা, যে আসলে এখানে লেখক আরও কিছু আনতে পারতো, বা আসলে এটা কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে। প্রথমত এই চুক্তি তখনই সফল হবে যখন হচ্ছে পাকিস্তান একটা ভালো সাপোর্ট দিতে পারবে সৌদি আরব থেকে। এখন পাকিস্তান সৌদি আরবকে তখনই সাপোর্ট দিতে পারবে আপনার যখন পাকিস্তান নিজেই একটা ভালো পর্যায়ে থাকবে। তো পাকিস্তানের সবচেয়ে বড় সংকটগুলো হচ্ছে ডোমেস্টিক যে প্রবলেমগুলো আছে, এগুলো একটা সমস্যা। পাকিস্তানের বাজেটে ঘাটতি, বাজেট ডেফিসিট বাজেট, এটা বিশাল বড় একটা বাজেট, একটা সমস্যা। বেল আউট নিয়েছে, এটা একটা সমস্যা। তাহলে এই সমস্যাগুলো সলভ করে হচ্ছে পাকিস্তানকে সৌদি আরবকে সাপোর্ট করতে হবে। তো যদি সৌদি সাপোর্টটা চায়, তাহলে এখানে আবার দেখি আমরা যে সৌদি নিজেই হচ্ছে এই সাপোর্টটা আবার মানে পাকিস্তানকে এমনভাবে সাপোর্টটা দিবে যাতে করে আপনার পাকিস্তান এই সমস্যাগুলো সলভ করতে পারে। ঠিক আছে, এর পাশাপাশি যেহেতু এখন ইউএই যুক্ত হচ্ছে বা ওমান যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে, তারাও এই সাপোর্টটা দিবে। তো এই সাপোর্টটা দিয়ে যদি পাকিস্তান, যেহেতু পারমাণবিক বোমা আছে, তারা যদি হচ্ছে সাপোর্টটা নিয়ে মোটামুটি ডেভেলপমেন্ট করতে পারে, তাহলে পাকিস্তান একটা অসাধারণ সাপোর্ট দিতে পারে সৌদি আরবকে। সেক্ষেত্রে আবার এখানে একটু বলে রাখি, মানে পাকিস্তান কোন কোন জায়গাতে হচ্ছে সৌদিকে সাপোর্টটা দিবে। প্রথমত যেটা আমার পার্সোনালি মনে হয় যে আপনার যেমন ইয়েমেনের সাথে যে ইস্যুগুলো হয় আর কি, হুতিদের সাথে, এইসব জায়গাতে হচ্ছে পাকিস্তান এই চুক্তি এক্সিকিউট করবে না, কারণ ইয়েমেনের সমস্যাটা খুবই মাইনর একটা সমস্যা। এটার জন্য আপনি ইয়েমেনে পারমাণবিক বোমা মেরে দিয়ে সমস্যা সলভ করে ফেলবেন, ব্যাপারগুলো আসলে এমন না। এমন হলে তো আপনার ইউক্রেনে হচ্ছে পুতিন এতদিনে হচ্ছে বোমা মেরে একদম তছনছ করে ফেলতো, ঠিক না? সো ব্যাপারগুলো এভাবে কাজ করে না। ব্যাপারটা ইসরায়েলের মতো সবাই না, যে ইসরায়েল হচ্ছে একদম সবাইকে, নারী পুরুষ বাচ্চা সবাইকে মেরে ফেলতে যাচ্ছে, বাট আদার পলিটিক্সগুলো এইভাবে কাজ করে না। ঠিক আছে, তাহলে পাকিস্তান যদি আপনার সৌদিকে সাপোর্টটা করতে চায়, সেক্ষেত্রে সৌদিরও কিছু স্টেক এখানে আসবে, যে সৌদি হয়তো দেখা যাচ্ছে কিছু বাজেট সহায়তা দিবে। তারপরে হচ্ছে আপনার বেশি কর্মী নিচ্ছে আপনার ইন্ডিয়া থেকে, হয়তো এটা পাকিস্তানের দিকে মুভ করতে পারে। আবার পাকিস্তানে কিন্তু আপনার সৌদির সাথে যে ডিলটা আছে, সেখানে কিন্তু একটা বড় একটা প্রভাব বিস্তার করতে পারবে। আপনার যে ইন্ডিয়াকে একটু প্রেশার রাখার জন্য সৌদিকে ইউজ করতে পারবে হচ্ছে আপনার পাকিস্তান। এখানে একটা একটু বলে রাখি যে সৌদির সাথে কিন্তু এখন চীনের খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, দুজনে ব্রিক্স সদস্য হওয়ার পরে আরও সম্পর্ক আরও বাড়ছে। এবং পাকিস্তানের সাথে কিন্তু আপনার আপনার সৌদির একটা ভালো সম্পর্ক, চীনের একটা ভালো সম্পর্ক আছে। চীন তো হচ্ছে পাকিস্তান চীনের ছোটো ভাই, আর সৌদির যে আপনার আপনার সামরিক বাহিনী পুরোটা হচ্ছে পাকিস্তান ম্যানেজ করে বলা যায়। তো সেক্ষেত্রে আবার ইসলামিক কান্ট্রি হিসেবে সৌদির সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক সবসময় ছিল। তো এখানে কিন্তু ভালো একটা ওয়ার্কিং রিলেশন আমরা দেখতে পাচ্ছি।
হ্যাঁ, এবং ওয়ার্কিং রিলেশনটা যদি ভালোই আগায় তাহলে কিন্তু আপনার ইন্ডিয়া যেটা করার সুযোগ আছে, যেহেতু ইন্ডিয়ার সাথে এখন ইউএসএর একটা বাজে অবস্থা চলতেছে। হ্যাঁ, সো ইন্ডিয়ার সাথে ইউএসএ যে বাজে অবস্থা চলে সেই বাজে অবস্থার জন্য এমনও হইতে পারে, এবং আপনি জানেন যে ইন্ডিয়ার আপনার যে দক্ষ কর্মী যে যায় সেটার আপনার টাকা পরিমাণ বাড়াইছে ট্রাম্প। সো ইন্ডিয়া এবং ইউএসএর সম্পর্ক ভালো হওয়ার কোনো ধরনের লক্ষণ নাই। সো ইন্ডিয়া এখন চীনমুখী হচ্ছে এবং রাশিয়ামুখী হচ্ছে। তো চীন রাশিয়ামুখী হইলে চীন যদি সম্ভব হয়, এটা একটা স্পেকুলেশন, যে ইন্ডিয়াকে আপনার পাকিস্তানের সাথে একটা ভালো লিয়াজু করে দিতে পারে। এবং যদিও এটা একটু টাফ, কারণ হচ্ছে তারা জাতিগতভাবেই হচ্ছে একদম জন্ম থেকে মারামারি করতেছে এবং কোনো ট্রাস্টই করে না। তবে শাহবাজ শরীফ হচ্ছে গত পরশু দিন একটা মজার কথা বলছে যে যদি ইন্ডিয়া চায় পাকিস্তান ভালো সম্পর্ক করতে আগ্রহী আছে। সো এখানে যদি ইন্ডিয়া আর পাকিস্তান ভালো করে রিলেশন করে ফেলে তাহলে কিন্তু পুরো মিডল ইস্টের চেহারাই চেঞ্জ হয়ে যাবে, এবং ইউএসএ কিন্তু অলরেডি মাইনাস হওয়া শুরু করছে ওয়ার্ল্ড পলিটিক্স থেকে। বিশেষ করে হচ্ছে প্যালেস্তান ইস্যুতে আপনার এই আজকে সকালে আপনার স্লোভেনিয়া, তারপর ফ্রান্স রিকগনাইজ করছে, এবং ইউকে হচ্ছে থ্রেট দিচ্ছে ইসরায়েলকে যে রিকগনাইজেশন নিয়ে ঝামেলা না করতে। সো আলটিমেটলি কিন্তু মোটামুটি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে তাদের উচিত ছিল 7 অক্টোবরের আগে এই ঘোষণাটা দেওয়া, মানে 24-এ। যাই হোক, এখন মেইন ইস্যুটা হচ্ছে এই চুক্তিটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে ডিপেন্ড করবে যে ইসরায়েল এবং ইউএসএ এটা কীভাবে রিয়াকশানটা দেখায়। ইউএসএ যদি হচ্ছে যথেষ্ট পরিমাণ পুশ করতে পারে, এবং মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশে যেহেতু আপনার ইউএসএর ঘাঁটি আছে, সো ইউএসএ আশা করা যায় যে মধ্যপ্রাচ্যের যে মানে কান্ট্রিগুলো আছে যাদের আছে পার্সোনালিটি নাই, যেমন ধরেন ইউএই, জর্ডান, ওরা পুরো মানে কোনো ধরনের পার্সোনালিটি নেই, ওরা হচ্ছে মূলত হচ্ছে পাঁচাটা টাইপ ইউএসএ। সো ওদেরকে হচ্ছে মোটামুটি ম্যানেজ করে রাখতে পারবে। তবে সৌদির ক্ষেত্রে একটু টাফ, কারণ মুসা বিন সালমানের সাথে হচ্ছে সম্পর্ক খুব একটা ভালো নাই। সেই ক্ষেত্রে হয়তো বা সৌদির সাথে মূলত ক্যাচালটা লাগবে, আর সৌদির সাথে ক্যাচাল লাগলে কিন্তু জিসিসিভুক্ত যে দেশগুলো আছে তারা কিন্তু আপনার কিছুটা পরিমাণ হলো বায়াসড হয়ে যাবে। সো মোটামুটি বলা যায় যে এই চুক্তি যদি কার্যকর হওয়ার পথে থাকে মোটামুটি, আর যদি ইন্ডিয়া এবং পাকিস্তান রিলেশনটা ভালো হয় বা চীন ভালো করতে পারে তাহলে কিন্তু চুক্তিটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।